আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। প্রিয় বন্ধুরা, প্রীতি, সালাম এবং শুভেচ্ছা নেবেন। আজকে যে খবরটি পেলাম যে গতকাল রাত্রে তিন বাহিনীর প্রধান, সেনা প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান, নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল মোহাম্মদ নাজমুল হাসান এবং বিমান বাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ কালকে তিনজন বঙ্গভবনের রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুর সাথে দেখা করেছেন। নিরাপত্তার দায়িত্বে থাকা একটি সূত্র নিশ্চিত করেছে যে তারা গিয়েছিলেন এবং তারা সচরাচর অন্যদিন যেমন থাকে তার থেকে কালকে তাদের গম্ভীর অবস্থায় দেখা গেছে। মানে দেখে মনে হচ্ছিল সামথিং সিরিয়াস। কি আলোচনা হয়েছে সেটা তো তিনজনের সাথে সরাসরি রাষ্ট্রপতির আলোচনা হয়েছে। আমরা প্রথম থেকেই দেখে আসছি যে রাষ্ট্রপতি এবং সেনা প্রধানের মধ্যে এক ধরনের যোগাযোগ কাজ করছে এবং যখনই সেনা প্রধান কিংবা রাষ্ট্রপতি চাপের মুখে পড়ে তখনই তারা পারস্পরিক আহ, সহযোগিতার হাত বাড়িয়ে দেন। এবং এর আগে অতীতেও আমরা দেখেছি যে ডক্টর ইউনূস সরকারের পক্ষ থেকে বা কখনো কখনো এই ছাত্রদের সকল কিছু টোকাই নেতা আছে, তারা যখন বিভিন্ন ভূমিকা নেয় যে বঙ্গভবন ঘেরাও করতে হবে, রাষ্ট্রপতি পদত্যাগ, আজকাল তারা সেনা প্রধানের সাথেও মাঝে মধ্যেই লাগতেছে। রাজপথে স্লোগান উঠতেছে হাসনাত না ওয়াকার, আবার হাসনাত সেনাপ্রধানের বিরুদ্ধে স্ট্যাটাসও দেয়। সো থিংস আর হ্যাপনিং। তো এই সব পরিস্থিতি আমরা দেখেছি যে সেনাপ্রধান আর রাষ্ট্রপতি এক ধরনের যোগাযোগ মেনটেন করে তাদের উপরে আসা চাপগুলো সামলাচ্ছেন। তো এইবার যে চাপটা এসেছে সেনাপ্রধানের উপরে, এটা বেশ জোরে সোরে এসেছে। এর পাশাপাশি আরেকটা খবর শোনা যাচ্ছে যে সব ক্যান্টনমেন্টে সবাইকে খুব হাই অ্যালার্টে রেখেছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার, এবং এটাও বলা হচ্ছে যে এমন একটা অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে যেন সেনাপ্রধান বলবার 10 মিনিটের সাথে সাথে ক্যান্টনমেন্টের সবাই যেন অন ডিউটিতে চলে আসতে পারে আর কি, মানে ডাকলেই যেন চলে আসতে পারে 10 মিনিটের মতো। ব্যাপারটা এরকম। আমি আমার বিভিন্ন সূত্র থেকে এটা কনফার্ম করতে পারিনি। ক্যান্টনমেন্টে এরকম ডাকলেই 10 মিনিটের মধ্যে চলে আসতে হবে, এই সোর্স মানে এই ইনফরমেশনটা আমি ভেরিফাই করতে পারিনি, কিন্তু আমাকে আমার সব সূত্রগুলোই জানিয়েছে যে সামথিং ফিশি ইজ গোয়িং অন। পরিবেশ পরিস্থিতি খুব একটা স্টেবল না, অ্যান্ড দিস ইজ নট গুড, এইটুকু আমাকে বলেছে। এখন এই দিস ইজ নট গুড, সামথিং ফিশি গোয়িং অন, এগুলো তো খুব স্পেসিফিক কথাবার্তা না, এগুলো একটু ভেগ টার্ম, বাট এগুলোকে একদম ইগনোরও করা যায় না। সো ক্যান্টনমেন্টের ভেতরে একটা অস্বস্তিকর পরিস্থিতি আছে, কিন্তু একেবারে রেড অ্যালার্ট জারি করা বা 10 মিনিটের মধ্যে রেডি হয়ে নেমে পড়া, এরকম কোনো ইনফরমেশন আমি অন্তত ভেরিফাই করতে পারিনি। যাই হোক, এই যাত্রায় সেনাপ্রধান রক্ষা পেলেও ভবিষ্যতে তার জন্য কি অপেক্ষা করছে আমি গতকাল যে এপিসোডটা করেছিলাম, আমি সাধারণত সব কমেন্টস তো পড়ার সময় পাই না, কিছু কমেন্টস দেখি, বাট গতকাল সেনাপ্রধানকে নিয়ে আমার দর্শকদের যে মন্তব্য, আমি আসলে খুব কষ্ট পেয়েছি। মানে সেনাপ্রধান আসলে হি হ্যাজ লস্ট অল হিজ ক্রেডিবিলিটিস টু জেনারেল পিপল। তাকে কেন্দ্র করে যে একটা আশা ভরসা মানুষের মধ্যে মাঝে মধ্যেই দেখা যেত, উকি দিত, বা তার কাছে যে বাংলাদেশের সাধারণ মানুষের যে প্রত্যাশাটা ছিল, সেই প্রত্যাশা পূরণে তিনি মানে পরিপূর্ণভাবে ব্যর্থ হয়েছেন। এবং মানুষ এখন সম্পূর্ণ মানে আমার মনে হয় অধিকাংশ মানুষ এখন জেনারেল ওয়াকারের বিরুদ্ধে, যে অ্যান্টি জেনারেল ওয়াকার একটা সেন্টিমেন্ট বাংলাদেশে এখন খুব স্ট্রংলি দানা বেঁধে উঠেছে। এবং সেনাবাহিনীকে যেভাবে তিনি অপমান করিয়েছেন, ক্যান্টনমেন্ট উড়িয়ে দেবে, হাসনাত না ওয়াকার এই স্লোগান, তারপরেও তিনি কিচ্ছু করেননি, চুপচাপ মদনের মতো বসেছিলেন। তো সব মিলিয়ে জেনারেল ওয়াকারের যে একটা গ্রহণযোগ্যতা ছিল, সেটি এখন একদম তলানিতে। যাই হোক, আমরা তো আপাতত দেখছি সবকিছু এবং যতটুকু সম্ভব হয় আপনাদের সাথে শেয়ার করছি। যে বেগানা স্বাধীমে আব্দুল্লাহ দিওয়ানা, কেন বললাম কথাটা? কারণ হইলো ভারতের লোকের যত না চিন্তা দিল্লিতে কি হইতাছে, তার চাই বেশি চিন্তা হইলো বাংলাদেশের এই যে আমাদের ভাবির পোলাদের। এরা তো এর আগে তেহরানের
খোমেনিরে বাঁচায় ফেলাইছে, কোনো কিছুই ঘটেনি ওইখানে, সব জিতে গেছে, ইরান জিতে গেছে। তারপরে আপনার তারা গাজাতে হামাসদের জিতায় ফেলাইছে। তারপরে এখন এখন দিল্লিতে মোটামুটি নরেন্দ্র মোদী চলে গেছে, ইউনূসের ক্ষমতায় বসাবে, এরকম একটা ভাব আমাদের বাংলাদেশের বাংলা মিডিয়াতে এরকম নিউজ, আর বাংলাদেশের জনগণ এইভাবে ভাবতেছে বেশিরভাগ। আর তার চেয়ে বড় কথা, মানে বন্যা আসলে যেমন বড় মাছের সাথে দাঁড় কিনে চেলা তিতপুটি পাবদা বেশি ফালায়, বাংলাদেশের বামপন্থীরা তার চেয়ে বেশি ফালা দিয়েছে। মনে হয় হায় হায় হায়, এই আনু মোহাম্মদের দৃক শহীদুলের সিংকু বামদের নিয়ে মনে হয় যে ক্ষমতায় বসায় দিয়েছে, এরকম মনে হইতেছে। দিল্লিতে চলে গেছে তাদের ভাবখানা এমন। শোনেন আপনাকে বলি, আপনি বললেন না এটা ঐতিহাসিক, মানে বিশাল করে ফেলছে। ভাই আপনাদের তো ভুলে গেছেন তাইলে, গুরগাঁওয়ে যে মাসের পর মাস পাঞ্জাব থেকে লাখ লাখ কৃষক এসে পুরো ভারত অচল করে দিয়েছিল। তারপরে তার আগে তারপরে দিল্লির শাহিনবাগে ভারতের যত টুকরো গ্যাং বামপন্থী কংগ্রেস এই সব আজকে যাতে দেখতেছেন সবগুলো মেয়ে সেখানে মাসের পর মাস থেকেছিল। কি হয়েছে তাতে? বরং পরের বার আরো ক্ষমতায় আসছে বিজেপি। এইবার এই যে ফালাফালি লাফালাফি কুদাকুদি করতেছে না আমার দিল্লির ভাবির পোলারা, তাই না? এইবারে দেখবেন 29 সালে, আমি জানি আমার সাথে অনেকে এই ব্যাপারে দ্বিমত হবে, 29 সালে দেখবেন এই কারণে নরেন্দ্র মোদী সিট আরো 20টা বেশি পাবে। এটা আপনি আজকে এই ডেটে লিখে রাখেন, আজকের এই তারিখ দিয়ে আপনার ডায়েরি খাতে লিখে রাখেন। ঠিক আগামী 29 সালের যখন নির্বাচন হবে, যদি আমি একটু বেঁচে থাকি, এইখানে এই হায়দার সাহেব আপনি এইখানে এইভাবে কথা বলবো, তারিখটা দিয়ে লিখে রাখবেন, আর ভিডিও তো থাকবেই। 29 সালে শুধু আন্দোলন করার কারণে, এই যে আমার দিল্লিতে যে ফালাফালি করতে, এরা কেন আন্দোলন করতে জানেন? ভারত এই যে এই কেবলই বলতেছিলাম FCR এরকম একটা অ্যাক্ট এনেছে ভারতে। এইখানে কেন এরা এরকম করতেছে আমাকে বলুন। এদের রাগ করার কারণ, এদের মূল দুঃখটা কোথায়, এদের ব্যথাটা কোথায়, এটাকে আপনার জানতে হবে যে কেন এটা এরা করতেছে, এদের রাগটা কি। এখানে খুব সম্ভবত এটার নাম হলো FRCS, একটু আগে কি আমি ভুলে গেছি। আচ্ছা এক সেকেন্ড বলতেছি, এটা কি কারণে এরা এই আন্দোলনটা কেন চাঙ্গা হইলো, কারণটা হইলো, এই আন্দোলন চাঙ্গা হওয়ার কারণ হইলো আপনার, এই আন্দোলন চাঙ্গা হওয়ার কারণ হইলো FCRA, মনে হয়েছে FCRA, ফরেন কন্ট্রিবিউশন রেগুলেশন অ্যাক্ট। এই একটা মূলত 1976 সালে, তখন ক্ষমতা কে? 1976 সালে ভারতে ক্ষমতা কে? 1976 সালে ভারতে ক্ষমতায় নিশ্চয়ই নরেন্দ্র মোদী ছিল না। এটা হলো 1976 সালের আইন। সে আইনটা আবার রিভাইজ করেছে পরে, সে আইনটা ওই আইনটাকে সালে নতুন করে কার্যকর করেছে FCRA। পরবর্তীতে 2010 সালে এতে একাধিক সংশোধনী এনেছে। 2010 সালে কে ক্ষমতায়? নিশ্চয়ই বিজেপি না, RSS না, নরেন্দ্র মোদী না, অমিত শাহ না। এটাই তারা এখন এই 2026 এসে সেটা রিভাইজ করেছে। এই আইনটাকে তারা প্রয়োগ করার চেষ্টা করেছে। এইখানেই তাদের পেটের ব্যথা শুরু হয়ে গেছে, ডায়রিয়া শুরু হয়ে গেছে। ভারতের চিঙ্কুবাম, ভারতের মুসলিম লীগার, ভারতের সপা, ভারতের মানে সমাজবাদী পার্টি, ভারতের কংগ্রেস, মানে যত ফেলটু আছে, মানে যারা নরেন্দ্র মোদীর কাছে গেলে জামানত হারায়। 544টা আসনের মধ্যে বামেরা কয়টা পেয়েছে ভারত আমাকে বলেন? সর্বোচ্চ 5টা, এর উপরে তো নয়, বরং কম আছে। সংসদীয় লোকসভা আসনের কথা বলতেছি। তো এদের মুরদে কোলাইতেছে না নির্বাচনে নরেন্দ্র মোদীকে ফেল করাইতে, সপার মুরদে কোলাইতেছে না এই যোগী আদিত্যনাথকে তার উত্তরপ্রদেশ থেকে তাড়াইতে। এমনকি ওই যে আরেকটা মাফলার ম্যান আছে না, আরেক বাটপার, নাম দিয়ে আসলো হইলো যে এই যে দুর্নীতি মুক্ত বইলে এসে নিজে দুর্নীতিবাজ, দিল্লিতে আইসা ওই যে নিরপেক্ষ আন্দোলন করতে এসে দিল্লিতে মাফলার ম্যান কেজরিওয়াল মন্ত্রী হয়ে গেল, মুখ্যমন্ত্রী। তাকেও এখন মোটামুটি পাবলিক তো কিক আউট করে দিয়েছে, পাগল হয়ে গেছে। এখন সবার মাথায় তো কিরা, মমতা ব্যানার্জির মাথায় সদ্য কিরা লাগছে, পোকা লাগছে। এর আগে মাফলার ম্যান আউট, তার আগে সপা তো গেয়া ভার্মে, আগামীতেও আসতেছে, এই 27 সালেও আসতেছে যোগেন্দ্র আদিত্যনাথ। নিশ্চিত থাকেন, আমি ভারতের উত্তরপ্রদেশে অন্তত 103 মুসলমানকে ফোন করেছি যারা যোগী আদিত্যনাথকে পছন্দ করে না। এমন আমি বলেছি, আপনি তো তাকে পছন্দ করেন না, 2027 আপনি কি মনে করেন যোগী পাশ করবে? কই না যোগী আসবে। আমি বললাম ভোট আপনারা তো দিবেন না? কয় আমরা তো দিবই না। মানে তারা, মানে ভারতের ওই মুসলমানরা বলছে, প্রশ্ন আসে না যোগীরে দিতে, কেন দিবে না? একদিকে হলো বিজেপি, তার উপর হলো হিন্দু, তার উপর হলো নিজে হলো গেরুয়া পোশাক পরে থাকে, এরা ভোট তো দিবেই না। কিন্তু তারা প্রত্যেকেই বলেছে যে আগামীতে যোগী ক্ষমতায় আসবে মুসলমানদের ভোটে। কি বলেছে? মুসলমানদের ভোটে আসবে। কারা বলেছে? যারা যোগী আদিত্যনাথকে পছন্দ করে না, তারাই আমাকে বলেছে। আপনি এরকম নিয়ে আসেন,
বরং যোগী আদিত্যনাথের বিরুদ্ধে মুসলমানরা বেশি ফালাফালি করতেছে কোথাকুতি, সরি হিন্দুরা, এই সপার যারা করে, কংগ্রেস যারা করে। মুসলমানেরা 90% মুসলমান চাইতেছে, 90% মুসলমান চাইতেছে যোগী আদিত্যনাথ থাকুক। যেখানে দিনের 12টার সময় মেয়েরা চলতে পারতো না রাস্তায়, যেখানে বাড়িতে গিয়ে চাঁদা দিয়ে আসতে হইতো ডাইকে নিয়ে, মানে যে চাঁদা নিবে তারা পায়ে ধরে চাঁদা দিতে হইতো। এখন সেই চাঁদাবাজ হাওয়া রাতের 12টায় উত্তরপ্রদেশের নারী ঘুরলে কারো বাবার ক্ষমতা নেই কোনো মেয়ের দিকে তাকায়। এই হলো যোগী আদিত্যনাথের অবদান। আপনি পছন্দ করেন আর না করেন, পছন্দ করার আলাদা বিষয়, আর সুশাসন আলাদা বিষয়। তো আমি আওয়ামী লীগকে পছন্দ করি মুক্তিযুদ্ধের পক্ষ সরকার হিসেবে, দল হিসেবে। এখন সে আওয়ামী লীগ আগামীতে ক্ষমতা এসে যদি একেবারে খারাপ কাজ করা শুরু করে, আমি তো তাকে সমর্থন করবো না, করতে পারি না। সে আইসা যদি দুর্নীতি করে, সে আইসা যদি সন্ত্রাস করে, সে আইসা যদি মুক্তিযুদ্ধের চেতনাকে ধ্বংস করে, আমি কি আওয়ামী লীগকে সমর্থন করতে পারবো? পারবো না, পছন্দ হইলেও না। তেমনি যোগী আদিত্যনাথকে আপনি যতই পছন্দ করেন, সে আসলে যদি ধরেন আওয়ামী লীগ আসার পরে দেশে আইনের সুশাসন আসলো, জামাতারা তাকে কি গালি দিবে মনে করছেন? বরং এখন তো জামাতারাই চাইতেছে শেখ হাসিনা আসুক। বিএনপির অনেক কর্মী আমারে বলেছে তারা চাইতেছে শেখ হাসিনা আসুক। কেন বলে? কারণ তাদের পছন্দের সরকার ব্যর্থ হয়েছে, বরং তাদের অপছন্দের সরকার যা করছে তারা খুশি। বিজেপির উপর এত রাগ কেন? অভিনেতাদের এত রাগ কেন? কারণ ধুরন্ধর 3-2 আসার পরে ভারতের চলচ্চিত্রের, পুরো ভারতের চলচ্চিত্রের রাজনীতি ধূলিসাৎ হয়ে গেছে, চুরমার হয়ে গেছে। বলিউডের যে নেপটো কি বলে আত্মীয়করণ, যেটা আত্মীয়করণ, এটা বন্ধ হয়ে গেছে, ধ্বংস হয়ে গেছে, আর কাজ হবে না। তারপরে কি ভারতে যে সিনেমা বানানোর একটা ট্রেন্ড ছিল যে পাকিস্তানকে হাইলাইট করো, মুসলমানদের হাইলাইট করো, ওই ব্যবসা শেষ। এই জন্য ওই যে তো আর সিংহ মামলাতে কারা কারা দেখেন, শাবানা আজমি কে, তার বাপ কাইফি আজমি, তার স্বামীকে জাভেদ আখতার, তিনি কে, তিনি কোন পার্টি করেন, কোন দল সমর্থন করেন? প্রকাশ কারাত কে, সরি আরে কি আরে আরে বিখ্যাত ভারতের তেলেগুর যে ভিলেন, আমারও খুব পছন্দের অভিনেতা। যারা আসছে এখানে সব আমার পছন্দের অভিনেতা, একজন আমার অপছন্দ, এমনকি নাসিরুদ্দিন শাহ, তিনিও আমার পছন্দের নেতা। কোন পছন্দের, সরি নেতা না, অভিনেতারা আমার পছন্দের, নেতা নয় আর আমার অভিনেতা। ওই যে বিখ্যাত, আরে ভুলে গেলাম এখন নাম, তিনি বাম রাজনীতি করেন, তামিলের ভিলেন, আমার পছন্দের একেবারে, আমার কাছে তিনি কিংবদন্তি, তিনি আসলে কি, এবং আমার খুব মোস্ট ফেভারিট একজন অভিনেতা। নায়ক সালমান খানের সাথে তারা আমি বেশি পছন্দ করি। সালমান খানের সিনেমা হিসেবে ভিলেন ছিল, তাকে তার অভিনয় আমাকে, তার মানে আমি যদি কোনোদিন অভিনয় আসি, অভিনয় করি, তাহলে আপনি বলতে পারেন ওই তামিলের ওই ভিলেন, তাকে তাকে দেখে ইন্সপায়ার্ড হয়েছি আমি। খুব ভালো লাগে আর অভিনয়গুলো। এবং আরো অনেক নায়ক নায়িক আছে, তাদের দুই চার, তার প্রত্যেকে, শাবানা আজমি আমার পছন্দের মানুষ, জাভেদ আখতার তো আমার মহা পছন্দের মানুষ। কিন্তু এরা কেন এখানে জুটছে? প্রত্যেকের এনজিও আছে, শাবানা আজমির এনজিও আছে। তারপরে যে ওয়াংচুক, ওই যে লাদাখের যে নেতা, সে নিজে বলেছে চায়না যদি ভারত আক্রমণ করে সে চায়নার পক্ষে থাকবে। আপনি বলেন, কেউ যদি বাংলাদেশে বলে যে বাংলাদেশকে যদি ভারত আক্রমণ করে সে ভারতের পক্ষে থাকবে, কেউ যদি বলে পাকিস্তান বাংলাদেশ আক্রমণ, পাকিস্তান, সে কি দেশদ্রোহী নয়? সে কি দেশদ্রোহী নয় কিনা বলেন? এই যে আমি শেখ ফরিদ, আমার সামনে যদি কেউ বলে যে ভারত বাংলাদেশকে আক্রমণ করলে সে ভারতের পক্ষ নেবে, আমি তো তার বিরোধিতা করবো, কিন্তু আমার তো আপনি ভারতের দালাল বলেন। তো ওয়াংচুক নিজে বলেছে যে যদি ভারতকে চায়না আক্রমণ করে তারা পাশে নেবে। এখানে যারা মিছিল করেছে কি, আপনার মিছিলের, আচ্ছা এটা কি, এদের বিরোধটা কিনে নিট, ওই যে বাংলাদেশে শুরু হয়েছিল বৈষম্য কোটা একটা বাটপারি, নিট আন্দোলন যদি বলেন তাহলে সেই আন্দোলনে আপনি পক্ষ নিতেই পারেন। যে কোনো পৃথিবীর সুসভ্য মানুষ নিট আন্দোলনের পক্ষে থাকবে। কেন? কারণ আপনি প্রশ্নপত্র মানে ফাঁস করা আন্দোলন করতেছেন। এটা আমিও যদি আজকে ভারতের সরকার, আমি বলতাম এদের আন্দোলন বৈধ, গণতান্ত্রিক দেশে আপনি আমার বিরুদ্ধে আন্দোলন করতে পারবেন, ওকে বৈধ, আমি আপনার বিরোধী হইল, বৈধ করেন। কিন্তু আপনি সেখানে কি স্লোগান দিলেন? তেরা মেরা রিশতা কি, আল্লাহ ইলা ইল্লাল্লাহ, ওইখানে ওই স্লোগান কেন? আপনি ওইখানে জায়গায় স্লোগান কি দিলেন? উমর খালিদ জিন্দাবাদ কেন দিলেন? উমর খালিদ একটা জঙ্গি সন্ত্রাসী, আপনি ওর নামে কেন স্লোগান দিলেন? আপনি ওইখানে গিয়ে কি স্লোগান দিলেন? 370 ফের লায়েঙ্গে লটায়েঙ্গে, কেন 370 নিয়ে আসবেন কাশ্মীর, ওই স্লোগান কেন দিলেন আপনি? আবার সপার নেতা গিয়ে ওখানে কি স্লোগান দিলেন? আদিত্যনাথকে হটাইতে হবে। আচ্ছা, এটা তো শিক্ষামন্ত্রীর ব্যাপার, আপনি আদিত্যনাথকে হটাইতেছেন কেন? মানে আমার সাথে ঝগড়া হইলো আপনার, আমি কেন বলবো হায়দার ভাইকে হটাও? মানে আপনি আসছেন আলু পোড়া খাইতে। মানে এখানে ছাত্র রাজনীতি যদি হয়, সে আন্দোলনের প্রতি আমাদের সমর্থন থাকবে, তার অধিকারের প্রশ্নে, বা সে আন্দোলনের প্রতি যদি আমার সমর্থন নাও থাকে, তার বিরোধিতা করা গণতান্ত্রিক অধিকার, সে করবে। কিন্তু আপনি পুলিশ দাঁড়িয়ে আছে, স্প্রে মারলেন কেন? পুলিশ দেখবেন শান্ত, যে যারে পিটাইলো দেখেন কত বড় বদমাইশ। ওই যে বাংলাদেশে যা করছে তাই, ঠিক বাংলাদেশের যে সিনেমাটা হয়েছে জুলাই সন্ত্রাসের, হুবহু কাট কপি পেস্ট। কটা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কটা বামপন্থী নেতা, এক মুঠো অভিনেতা অভিনেত্রী, এক মুঠো গায়ক, এক মুঠো নায়ক, এক মুঠো টিকটকার,
এক টুকরো হিন্দু, এক টুকরো মুসলমান, কি সুন্দর মিল, বাংলাদেশের মতোই হুবহু। কিন্তু ওইখানে তো ভাই ওয়াকার নাই, তাই আপনি আন্দোলন সফল হতে পারবেন না। পুলিশ দাঁড়িয়ে আছে, যে ছাত্রকে পেটাইলো তার ছবিতে হামারা স্টুডেন্ট কো মারা, ইতনা হারামি কেসা হ্যায়, নরেন্দ্র মোদী কত কথা। যে ব্যক্তিটা অভিযোগ করলেন নাসিরুদ্দিন শাহ, যেই দিন কাসাব তাজ হোটেলে হামলা চালিয়ে শত শত ভারতীয় নাগরিক মেরে ফেললো, সেই দিন এই নাসিরুদ্দিন শাহ কি বলেছিল? সেই দিন ওই কাসাবের পক্ষে তিনি লিখেছিলেন তার যেন ফাঁসি না হয়। এই সেই নাসিরুদ্দিন শাহ, আমার প্রিয় অভিনেতা, এই সেই নাসিরুদ্দিন শাহ আসলে ইয়াদ রাখা যায়গা। কি ইয়াদ রাখবেন আপনি? আপনি কেন কাসাবের কথা ইয়াদ রাখলেন না? আপনি কেন পেহেলগাম হামলার কথা বললেন না? ইয়াদ রাখা যায়গা কেন বললেন না আপনি? কেন আপনি ভারতের এত সন্ত্রাসবাদী ঘটনা ঘটেছে তখন কেন বলেন না ইয়াদ রাখা যায়গা? আর কয়টা বদমাইশ দেশদ্রোহী, কয়টা কয়টা বিভ্রান্ত তেলাসুরারে পিটাইছে, আপনি বললেন ইয়াদ রাখা যায়গা? আপনি তো সেই নাসিরুদ্দিন যে সারা জীবন ভারতের সুবিধা নিয়েছেন, যে সারা জীবন মুসলিম অভিনেতা হিসেবে পুরস্কার প্রাপ্ত হয়েছেন। প্রথমে হিন্দু বিয়ে করেছেন, পরে মুসলমান, আবার 2 ঘরে বাচ্চা আছে, ঠিক আছে, 2 ঘরে বাচ্চা আছে। আপনি এখন এসে হয়ে গেলেন কি বললেন যে ভারত আমার জন্য, ভারত অসহিষ্ণু, সারা জীবন সুবিধা নিয়ে অসহিষ্ণু হয়ে গেল ভারত, মিছিল করতেছেন ইয়াদ রাখা জায়গা বলে আপনি কি বোঝাতেছেন? আর যে ছেলেরে পিটাইলো, যার পক্ষে এত কথা, সে সে সরাসরি দেখলাম পুলিশের ভিডিও, দেখেন পরে টুক দেয় পিটাইতেছে, ওটা দেখায়। অর্থাৎ আপনি মৌসাকে ঢিল মারলেন, ওটা দেখাইলো না। কিন্তু আপনারা যখন মৌমাছি, এই যে তোকে মৌমাছি কামড়াইছে, মৌমাছি কামড়ায়, কিন্তু ঢিলটা মারলো কে? পুলিশের সরাসরি পেপার স্ট্রিপে মারলো। আপনারা কেন মারলেন? পুলিশ তো কিছু করে না, তো পুলিশ চুপচাপ দাঁড়াইছিল। আবার এই বদমাইশ গুলো যখন ইরানে যখন তেহরানের কসাই যখন হাজার হাজার মানুষ মেরে ফেললো, তখন বললো এটা ঠিক আছে, নরেন্দ্র মোদী একটু পিটাইছে তাতে এদের পশ্চাৎ দেশ জ্বলে যায়। ঘটনাটা কি? ঘটনাটা কি? দাল মে তো কুছ কালা হায়। আবার একজন গায়ক আছে, কিছুদিন আগে বলছে ককরোচ পার্টিকে আমি সমর্থন করতে পারি না, আজকে হঠাৎ করে ককরোচ পার্টির সমর্থক হয়ে গেল। কারণটা কি? দাল মে কুছ কালা হায়। আর যে ককরোচ পার্টির প্রধান, সে কি ভারতের ছাত্র? সে কি ভারতীয় নাগরিক? খোঁজ নেন তো একটু। ভারতের নেতারা কোথায়? তারা কেন আন্দোলন আসে না? আর কারা কারা গেছে? সব ফেলটু। রাহুল গান্ধী এর তো একবার তো তার বিরোধী দিল, পদই চলে গেছে নেতার। সে তার নিজের আসন আমেথিতে, তার বাপ দাদা 14 গোষ্ঠীর আসন বলা হয়, সেখানে সে ফেলটু। স্মৃতি অরুণা ইরানির কাছে সে ফেলটু। আর না, স্মৃতি ইরানির কাছে তিনি ফেল করেছেন, তার বাপ দাদার করে মার্কা মারা আসনে ফেল। মানে নিজের বাড়িতে তারা ভোট নাই, সে গেছে দিল্লি দখল করতে। এরা কারা? এরা আর কিছুই না, নরেন্দ্র মোদী 2014 সাল থেকে ক্ষমতায়, এদের আর বরদাস্ত হইতেছে না। পাবলিক তো ভোট দেয় না, তাই এক একদিন এক এক, কখনো কৃষক আন্দোলন, কখনো চাকরির আন্দোলন, কখনো হিন্দু মুসলমান আন্দোলন। এই সেই কংগ্রেস তো যারা বাবরের মাজারে গিয়ে ফুল দেয়, বাবরকে যায় বলে তোমাদের আমরা মনে রেখেছি, রাম মন্দিরে যায় না। ভারতের রাজনীতিতে আপনি রাম মন্দিরকে এড়িয়ে যেতে পারবেন? সৌদি আরবের রাজনীতি করে আপনি মক্কা মদিনা এড়াইতে পারবেন? ধরেন মক্কা মদিনাতে ইহুদি এবং খ্রিস্টান রাজনীতি করে, সেও কি মক্কা মদিনাকে এড়িয়ে যেতে পারবে? ভারতে যদি কোনো মুসলমানও রাজনীতি করে, সে রাম মন্দিরকে এড়িয়ে চলতে পারবে না, প্রশ্নই আসে না, প্রশ্নই আসে না। কারণ আপনি ভারত আর রাম আলাদা করতে পারবেন না, ভারত রামায়ণ আলাদা করতে পারবেন না, ভারত আর রামচন্দ্র আলাদা করতে পারবেন না। আপনি সেটা আপনি মানবেন না, সেই দেশের সংস্কৃতি মানবেন না, আপনি যা ইচ্ছা তাই বলে যাবেন, হবে না, ওই দেশের মানুষ মানবে না। নরেন্দ্র মোদীকে যারা বিরোধিতা করার স্বার্থে বিরোধিতা করতেছে, আরো তাদের পিত্তি চলে গেছে গেল জানেন, এদের পেট খারাপ হয়েছে কেন জানেন? এদের মাথা গরম। হাইড্রোজেন রেল চালু করে দিয়েছে, হাইড্রোজেন শক্তি দিয়ে এখন রেল। কারণ উন্নয়নের এত দিকে নিয়ে যাচ্ছে, উন্নয়নকে এত উপরে নিয়ে যাচ্ছে, যারা ধারে কাছে নাই। তবে উন্নয়ন করলেই ক্ষমতায় থাকা যাবে এটা আমি বলতেছি না, কারণ শেখ হাসিনা কম উন্নয়ন করে নাই, ক্ষমতায় থাকতে পারে নাই। ষড়যন্ত্র থেকে সতর্ক থাকতে হবে। ভারত অবশ্যই সতর্ক রয়েছে, কারণ ভারতের মানুষ এত বোকা না যেটা বাংলাদেশের মতো মানে এরকম একটা মানে দেউলিয়া রাষ্ট্র বানায় ফেলবে ভারত। ভারতের জনগণ এত বোকা না, ওইখানে কোনো ইউনুস নাই, ওইখানে কোনো ওয়াকার নাই। সুতরাং এই তথাকথিত ফাত্রামি আন্দোলন, আমি আবারও বলছি, তাদের অধিকার আছে মিছিল করার। আমি তাদের আন্দোলনের অধিকারের আন্দোলন নিয়ে তারা আন্দোলন করবে, এই ব্যাপারে আমার কোনো কথা নেই, তাদের গণতান্ত্রিক অধিকার। কিন্তু এখানে টোটালি ফাত্রামি, এদের মাথা নষ্ট হয়ে গেছে। কারণ হচ্ছে বিদেশি ফান্ড এনজিওদের দোকানদারি বন্ধ হয়ে যাচ্ছে। নরেন্দ্র মোদী এমন কিছু করতেছে, ভারতের কনভার্সন অর্থাৎ ধর্মান্তকরণ বন্ধ হয়ে যাইতেছে, পেটে গুড়াকির শুরু হয়ে গেছে। খ্রিস্টান তো বানাইতে পারবেন না,
ধর্মান্তর আরব থেকে টাকা আনতে পারবেন না, মুসলমান বানাইতে পারবেন না। পেটে কি ওই যে ব্রাহ্মণ মেয়ে আনলে 50 লাখ, ক্ষত্রিয় আনলে 40 লাখ, বৈশ্য আনলে 30 লাখ, আর সাধারণ হিন্দু আনলে 10 লাখ। মেয়া বিয়া করলে লাভ জিহাদ, এগুলো তো বন্ধ হয়ে যাবে। এই জন্য এদের মাথা ব্যথা। আর এই যে নেতাদের দেখে, কে নেতা? শাবান আজমি এনজিওর নেতা, এনজিওর মালিক। ওয়াংচুক এনজিওর মালিক। কে এনজিওর মালিক? অরুন্ধতী রায় এনজিওর মালিক। সব এনজিওর মালিক ওইখানে গিয়ে হাজির। তো সরকার ওই এনজিওর মালিকদের টাকা আসা বন্ধ করছে। বন্ধ করছে মানে সরকারের খাতায় আগে আসবে, অর্থাৎ আপনি আমার টাকা দিবেন। রাশেদ সাহেব বললো টাকাটা আমার ওইখানে হয়ে আসতে হবে, আমি জানবো যে ফরিদের কাছে কত টাকা গেল। এই জন্য তার মাথা খারাপ, কারণ টাকা যত আসে আইসে তো ভারতকে অস্থিতিশীল করবে। যেমন বাংলাদেশে কত টাকা ঢুকেছে মধ্যপ্রাচ্য থেকে, ইউরোপ আমেরিকা থেকে, এটা সরকার পতনের জন্য। আমরা তো বলি 29 মিলিয়ন, মিলিয়ন না রে ভাই, 29 বিলিয়ন ডলার খরচ করেছে এই সরকার পতনের জন্য শেখ হাসিনা সরকার। তো ভারতে তো আরো বেশি লাগবে। এই টাকাগুলো তো এনজিওর মাধ্যমে আসবে, এগুলো বন্ধ। একজনের কাছে 26টা কার্ড পাওয়া গেছে, 26টা ক্রেডিট কার্ড ডেবিট কার্ড পাওয়া। আচ্ছা, একটা মানুষের 26টা ক্রেডিট কার্ড ডেবিট কার্ড কিভাবে হয় আমার বুঝাই বলেন, আমাকে বুঝিয়ে বলেন। আপনার কি 26টা ক্রেডিট কার্ড ডেবিট কার্ড দরকার? বলেন হায়দার ভাই, আপনি তো ইউরোপে থাকেন। একটা মানুষের 26টা ডেবিট কার্ড ক্রেডিট কার্ড কি কাছে তার পকেটে থাকলো? এতগুলো সে কেন ইউজ করে? হোয়াই? এমনি তো মনে করেন ওগুলো সব বৈধ। তারপর আপনি সন্দেহ করবেন না তারে? সন্দেহ করবেন কিনা? আরেক দিকে হইলো, নরেন্দ্র মোদী যদি ক্ষমতায় থাকে তাহলে ভারতের মানুষ জাতীয়তাবাদী হয়ে উঠছে। মনে রাখবেন, জাতীয়তাবাদ যারা সাম্রাজ্যবাদী তাদের জন্য ঝুঁকি। কারণ জাতীয়তাবাদ যদি মানুষের মধ্যে স্প্রেড করে, আমিও জাতীয়তাবাদের পক্ষে না, কিন্তু জাতীয়তাবাদ যদি স্প্রেড করে তাহলে সাম্রাজ্যবাদীরা সেখানে সহজে ঢুকতে পারে না, যখন ভিতরে জাতীয়তাবাদী চেতনা জাগবে। জাতীয়তাবাদী চেতনা জেগেছিল বলেই তো ব্রিটিশদের তাড়াইতে পারছিল। তো জাতীয়তাবাদী চেতনা এই আরএসএস এবং বিজেপি হিন্দুদের মধ্যে, এমনকি মুসলমানদের মধ্যে জাতীয়তাবাদী চেতনাটাকে আপনার রেইজ করছে। এটা তাদের জন্য বিপজ্জনক। আর ভারত কিছু চুক্তি করে না, এটা তাদের মাথা খারাপ। ভারত উন্নয়ন করতেছে, এটা তাদের জন্য মাথা খারাপ। এইভাবে যদি ভারত উঠতে থাকে, পৃথিবীর 3য় নম্বর দেশ হয়ে গেছে অর্থনীতিতে, এটা যদি এখন 2 আসে, 1 আসে, তো মাথা খারাপ। সেই জন্য এখন ভারতকে কমজোর করো, ভারতকে ভাঙো। কারণ ভারত যদি টিকে থাকে, পাকিস্তান 5 ভাগ হবে, আরো 2-3টা দেশ ভেঙে যেতে পারে। এমনকি আরো বড় বড় দেশও ভাঙতে, ছোট ছোট সামাদার গেলি সেটা খাবে। ছোট কয়েকটা দেশ ভেঙে যাবে, আর বড় একটা দেশও ভেঙে যেতে পারে যদি ভারত রাইজ করে। এই জন্য তাদের মাথা খারাপ। মাথা খারাপটা ওইখানে। কারণ এদের মাথা খারাপ হয়ে গেছে, বেলুচিস্তান ভেঙে যাচ্ছে, পেয়ারা পাকিস্তান, এদের কষ্ট। তারপরে বাংলাদেশে শেখ হাসিনা ফিরে আসতেছে, এই খবরে আরো তাদের মাথা নষ্ট। সেই জন্য তারা এখন চিন্তা করতেছে যে নরেন্দ্র মোদী হটাও। কিন্তু নরেন্দ্র মোদীকে হটাইলেও কাজ হবে না। ধরে নেন, ধরে নিলাম কমরেড মঈনুদ্দিন খান বাদলের ভাষায় ধরে নিলাম নরেন্দ্র মোদী হটিয়ে গেল, কি হইলো তাতে? 5 বছর রাখবেন পিছনে, 5 বছর বিরুদ্ধে সরাই রাখবেন, 10 বছর, তারপরে কই যাবেন? এই আগামীর ভারত কিন্তু বিজেপির হাতে, আপনি নিশ্চিত থাকেন। বামপন্থী 29 সালে ভারতের বামপন্থী নীল গায়েব হয়ে যাবে। ঠিক যেমন বাংলাদেশের বামপন্থী 2005 সালে পরে -29-এ, 2024 সালের পরে এই তথাকথিত জুলাই সন্ত্রাসের ফাত্রামি আন্দোলনের পরে এটা মাইনাসে চলে গেছে, এখন -29 আছে। তেমনি ভারতে 29 সালে দেখবেন এগুলো চলে যাবে। ইভেন অবশ্যই বিজেপি সরকার একসময় পতন ঘটবে, ন্যাচারালি ভোটের মাধ্যমেই ঘটবে। আপনি তো জোর করে নিতে পারবেন না, কারণ ওইখানে তো ওয়াকার পাবেন না, এসে বলবে যে এই নরেন্দ্র মোদী তুমি ভাগো, ভাই নরেন্দ্র মোদী তোমারে ধরলাম। এইভাবে তো ভারতের কোনো সেনাপতি পারবে না, কারণ ভারতের গণতন্ত্র প্রতিষ্ঠিত, ওইখানে আপনি ফাত্রামি করতে পারবেন না। আর ভারত যদি না ভাঙে তাহলে কয়েকটা দেশ ভেঙে যাবে, এই ভয়ে তারা ভারত ভাঙার চেষ্টা করতেছে। যদি কোনো কারণে সফল হয় তাহলে হিন্দুরা সবচেয়ে বেশি বিপদে পড়বে। এই দেশে যদি নরেন্দ্র মোদী সরকার না থাকে, হিন্দুরা সবচেয়ে বেশি বিপদে পড়বে ভারতে। তার চেয়ে বেশি বিপদে পড়বে খোদ ভারত ভেঙে যাবে। বিজেপি সরকার ক্ষমতায় না থাকলে এই ভারত টিকবে না, ভারত ভেঙে খান খান হয়ে যাবে। সেই জন্যই এত এর পিছনে লেগে গেছে। এই জন্য কলকাতায় মুর্শিদাবাদে বাবরি মসজিদ বানালে জামাতের টাকা যায়, কলকাতায় মুর্শিদাবাদে মসজিদ বানাইলে বাবরি, তথাকথিত সমকামী বাবরি মসজিদ, সমকামী নামে মসজিদ। লজ্জাও নাই মুসলমানদের একটা সমকামীর, তাও কি আত্মস্বীকৃত। এমন না যে আমি দুর্নাম করতেছি রাশেদ ভাইয়ের নামে, রাশেদ ভাই নিজে বই লেখছে তিনি সমকামী, তিনি লিখে গেছেন। বাবুরিকে দেখলে তার মাথায় হুঁশ থাকতো না। তার পুরো হেরেম খানায় হাজার হাজার হিন্দু নারী, পার্সি নারী, জৈন নারী রাখার পরেও সুন্দরী, তারপরেও বাবরের ওই বাবরি নামের এক ছেলের কথা মনে হইতো, পাগল হয়ে যাইতো। সেই বাবর নামে মুসলমানদের লজ্জাও নাই ভারতের মুসলমানের। অন্তত বাবরি মসজিদের বদলে অন্য নাম দিত, লজ্জা নাই এদের একটা সমকামী নামে মসজিদ বানায়। ইতিহাস তো পড়ে না, গাধারা তো ইতিহাস পড়ে না, পড়তে চায় না। তো যেটা বললাম যে বাংলাদেশ থেকে টাকা যায়, তুরস্ক থেকে টাকা যায়, তো ভারত তো এটা টের পেয়েছে, সরকার টের পেয়েছে, তাই এদের একটু টাইট দিছে। টাইট দেওয়ার পর এরা পাগল হয়ে গেছে, আওর পাগল হয়ে যায়গা। তবে ভারতের হিন্দুদের বলি,
এবং ভারতীয় সবচেয়ে বড় কথা, ভারতীয় সংস্কৃতি বিপদে পড়বে। এই বিজেপি সরকার যদি না টিকে, এখন বলবেন বিজেপি সরকার যে আমার পছন্দের, তাও কিন্তু না। কিন্তু যে দল আপনার সংস্কৃতি, সভ্যতা, ভাষা রক্ষা করবে, আপনি তো তার পক্ষে থাকবেন। এমনকি ভারতের বিজেপি সরকার না থাকলে বাংলা সংস্কৃতি, বাংলা ভাষা খতরেমে পড়ে যাবে। আমি লিখে দিলাম এই কথা। অনেকে বলবে এটা কি করে সম্ভব, দিল্লিতে বিজেপি সরকার থাকবে না, বাংলাদেশের ভাষা কিভাবে কথা? জি, বাংলাদেশেরও, কলকাতায়ও থাকবে না, বাংলাদেশেরও বাংলা ভাষা, সাহিত্য, সংস্কৃতি খতরেমে পড়বে, বিপদে পড়ে যাবে। আর ভারত তো বিপদে পড়বেই। তবে এরা সফল হবে না। কারণ হচ্ছে শোনেন, ওটা ভারত, বাংলাদেশ না। আপনি চাইলেই ওখানে নামাইতে পারবেন না, এত সস্তা, অত নালিয়া দেশের না। তবে এরা যারা করতেছে, এরা আন্দোলন করে আসলে 2029 সালে নরেন্দ্র মোদীর কমপক্ষে 20 থেকে 25টা সিট বৃদ্ধি করে দেবে। জি, ধন্যবাদ। আমি একাই অনেক লম্বা কথা বললাম। এবার আমি আমাদের পিনাকি, মহামান্য চিঙ্গুমা পিনাকি ও মহামান্য আদম ব্যাপারী ইউনুসের প্রতিবেশী হায়দার ভাইয়ের গল্প শুনুন। শেখ ফরিদ ভাই আমাদের গুরু কালকে আসেন নাই, দর্শক আপনার কথা শুনতে পায় নাই, তাই আমাদের কথাও খুব একটা বেশি দর্শক পছন্দ করে নাই। আপনি থাকলে তবু আমাদের গুলো চইলা যায়। তো দর্শক শ্রোতা মনে আপনাদেরকে শুভেচ্ছা এবং অভিনন্দন। মানে একটা কথা আছে বাংলাদেশের, যে ওই যার বিয়া তার খবর নাই, পাড়াপড়শির ঘুম নাই, এটার কথা আছে। যেমন ওই যে ফরিদ ভাই কিছুক্ষণ আগে অনেক কথা বলতেছিলেন, তো এক লোকের নাকি 26টা না 30টা ব্যাংক কার্ড আছে। তো এটা ধরেন আমরা যখন প্রথম ইউরোপে আসলাম, তখন দেখলাম যে ব্যাংক কার্ড করা যায় খুবই সহজ, কিন্তু 7 ইউরো করে মাসিক চার্জ দিতে হয়, যেটা বাংলাদেশও আছে, ব্যাংক কার্ড করলেই টাকা দিতে এসে সব দেশে। একটা দুইটার বেশি করতাম না, তখন তো বুঝতাম না। এরপরে যারা দেখছি যে আমাদের সমসাময়িক লন্ডনে আসছে, তারা দেখছি যে ভাই কার্ড এতগুলো মানে 50 ব্যাংকের কার্ড, কারণ এখানে কার্ড করতে পারবেন ফ্রি, কোনো পয়সা দিতে হবে না। এরপরে দেখবেন 6 মাস পরে কার্ড সব বাতিল করে। কেন রে ভাই, কেন বাতিল করেছে? এত কার্ড, এত সহজ কার্ড, কার্ড তো রাখে একটা ওজন। বাইরে যে কোনো জায়গায় গেলে তোর কাছে ব্যাংক আছে 30টারই 6 মাসের স্টেটমেন্ট দিবি। এত স্টেটমেন্ট বাইক থেকে পাগল হয়ে যায় ভাই, কোডও মনে থাকে না। তো ওই যে ভারতীয় যার কথা বললো 26টা কার্ড, ওই বেটা কি কারণে এত কার্ড, এটা হচ্ছে কাহিনী। আর এখন আপনি যেটা বললেন, আমাদের যে 2 পত্রিকার কথা বললেন আর কি, একটা কথা আপনারা সবাই জানেন না, যে ইরানে মাস ডিস্ট্রাকটিভ উইপেন ছিল এবং আপনার ছিল পারমাণবিক বোমাও ছিল, এরকম একটা খবর করছিল না তখন সারা আন্তর্জাতিক মিডিয়া, আমেরিকা থেকে এটা ছড়ছিল। কিন্তু ওই সময় আমেরিকাতে যে টুইন টাওয়ারে হামলা করবে, এটা কিন্তু আমেরিকান পত্রিকা আলাদা জানতোই না। মানে তাদের পাশার নিচে যে বোমা রাখা আছে এইটাই তারা জানতো না, কিন্তু সারা পৃথিবীর কোথায় কোথায় বোমা আছে সব জানতো। তো বাংলাদেশের পত্র পত্রিকার অবস্থা, এরা নিজের দেশে কি ঘটতেছে বা কি ঘটতে চলিতেছে তার কোনো খবর নাই, কিন্তু ওনারা ভারতের খবর সব আগেই পাওয়া যায়, হোক না হোক, লাগুক না লাগুক এই খবর পাইব। ওই যে ফরিদ ভাই একটা কথা বললো না, যে 29 সালে ভারতের নির্বাচন, 75 বছর স্বাধীন হয়েছে এই দেশ ভারতবর্ষ, কত আন্দোলন গেল। আরে সবচেয়ে হার্ড হিটেড আন্দোলন ছিল ইন্দিরা গান্ধীর সময়। এমনকি উনি করে দিছিল, কারফিউ জারি করে দিয়েছিল, নিজের পোলারে নিজে বিমানে মারাই ফেলছিল মতান্তরে। আমি বলবো না যে এটা সঠিক, মতান্তরে বিভিন্ন জন বলে, ওই যে ফরিদ ভাইয়ের মতন দুষ্ট লোক, আমার মতো দুষ্ট লোক এরকম আছে না সব দেশে বলে। এই অবস্থাতে ইলেকশন করে তাদেরকে ক্ষমতা পরিবর্তন করতেছিল। ইন্দিরা গান্ধী জেলে গেছে, জেল থেকে আবার বের হয়ে আবার ব্যাপক ভোটে জিতছে। ভারতের যে নরেন্দ্র মোদী সরকার, এটা কিন্তু আরো 2টা আঞ্চলিক, আরো 2টা আপনার রাজনৈতিক দলের সমর্থনে এই সরকার আছে। ওই 2টা রাজনৈতিক দল চিন্তা করবে যে এই আন্দোলনের পরে আমাদের ভোট বাড়বে কি কমবে না, এগুলো নিয়ে হয়তো সংসদে আলোচনা হবে। আলোচনা হওয়ার পরে হয়তো, যেটা ব্রিটেনে হয়, এই যে আপনি স্টার কেয়ারমার্ক পদত্যাগ করে আরেকজন আসতেছে না এখন, উনি আবার প্রধানমন্ত্রী থেকে শুরু করে সব করতেছে না। ভারতও সেম, হয়তো নরেন্দ্র মোদী যাবেন, যাইলে হয়তো যোগেন্দ্রনাথ আসবেন, না হয় শাহী বাবা আসবেন, না হয় কাল্লু সিং আসবেন, না হয় নানা পাটকের আসবেন। সেটা হচ্ছে ওখানে সিদ্ধান্ত নেবে, একজন বসবে। 2029 সালের যখন নির্বাচন হবে, তখন যারা চিন্তিত হবেন, তখন বলবেন যে শাবানা আজমির ক্ষমতায় আসবেন, নাকি শাহরুখ খান আসবেন, নাকি ওই সে আমার প্রিয় নায়ক নানা পাটকের বা সঙ্গীত শিল্পী সুমন, এরা আসবেন। ভারতে ওই স্ট্যাম্পে ব্যালটে নির্বাচন হয়, ব্যালটে ক্ষমতা পরিবর্তন হয়। ফরিদ ভাই বলছেন ভারতের ওই সেনাবাহিনী ওই রকম না,
যে যাইয়া রাষ্ট্রপ্রধানের পিছনে গুলি লাগাইয়া গেলে যে স্যার আপনি নামেন, বলেন যে আপনি শারীরিকভাবে অক্ষম, খবরদার কইেন না যে আপনার পিছনে বন্দুক ধরে রয়েছে। এই খেলা ভারতে হয় না। আর ভারতবাসী যারা আছেন ভাই, আপনাদের বলি, দেখেন একটা জিনিস, যেমন ইসরায়েল 300 বছর নিজের ভূমির জন্য ফাইট করতেছে, সুতরাং ইহুদি রাষ্ট্র যেমন ওরা বলে যে ওটা ওদের ইহুদি রাষ্ট্র, নিজের ভূমি, তেমন আপনার ভারতবর্ষ যারা আছেন এখন বর্তমানে ইন্ডিয়া, তারা বলেন যে আপনারা এটা হচ্ছে যে আপনাদের নিজের ভূমি, মানে হিন্দুদের ভূমি। দেন আমাদের মুসলমানদের ভূমি আছে না, সৌদি আরব, মক্কা মদিনা, সত্য সৌদি আরব, এটা তো আমাদের মুসলমানদের ভূমি। 56টা মুসলমান দেশ আছে, তার মধ্যে নেতা কে হবে সেটা নিয়ে কিন্তু ব্যাপক মারামারি চলতেছে, কে হবেন নেতা। তো আপনারা আপনাদের নিজস্ব ভূমি আছে, বড় ভূমি আছে, এই জিনিসটা আপনারা চিন্তা করে রাখেন। এক বাংলাদেশে আপনারা বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে হেল্প করছেন, বাংলাদেশে আইসা আপনারা যুদ্ধ করছেন, এবং আমার বাংলাদেশের 71 সালের যুদ্ধে আমি দেখি নাই কোনো মুফতি মারা গেছে বইলা, বা কোনো মুফতি মৌলানার নাম বীর শ্রেষ্ঠ, বীর উত্তম, বীর কৈতর লেখা আছে বইলা, এটা আপনারাও জানেন, কোনো মুফতি নাই। ভারতীয়রা আসছেন, রক্ত দিচ্ছেন, এই দেশ স্বাধীন করছেন, আমাদের সহযোগিতা করছেন, অনেক হিন্দু আছেন, কিন্তু এখন দেখেন তো আপনার করে কেমনে মারে, দিনেও মারে, রাইতেও মারে, দুপুরেও মারে, বিকালেও মারে, মাঝখানে হয়তো রংসার বেলা বিস্কুট দিয়ে এটা খাইতে। সুতরাং এই যে আন্দোলন, যেটা ককরোচ জনতা, একটু খুঁজা নিয়ে দেখেন আপনাদের ভিতরে যে 35 কোটি আছে না, এগুলার ইন্ধন সবচেয়ে বেশি আছে, এগুলার ইন্ধন সবচেয়ে বেশি আছে, কারণ এগুলার সহ্য হইতেছে না। এগুলো তো ওই যে গাজবাতুল হিন্দের নেতৃত্বে যায়। তো এই, আর এখন বাংলাদেশের সুবিধা, বাংলাদেশের এদের কাহিনী কি দেখেন, এরা কি বলতেছে যে নরেন্দ্র মোদীকে নিয়ে মনে পড়ে, আর নরেন্দ্র মোদী পালাবে না, ভারতের রাষ্ট্রীয় নেতারা পালাবে না। শেখ হাসিনাকে পালাইছিল নাকি? শেখ হাসিনা নিজে হেলিকপ্টার চালাই গেছিল, এটার ওই মুরুদ নাই এখনো। যেই অফিসাররা শেখ হাসিনাকে নিয়ে গেছেন বা সেনা প্রধান, এদের ডাইকাইনা ওপেন ফিল্ডে সরহদ্দি উদ্যানে ডাইকাইনা জিগা যে তোরা কেমনে বিমানে করে শেখ হাসিনারে দিয়ে আইছস, তোগুলোকে কি কি চুক্তি হয়েছিল, এটি জিগানোর সাহস নাই। খালি কয় শেখ হাসিনা পালাইছে, কারণ যদি কয় যে পালাইছে তাহলে তো বাচ্চা গেল, আর যদি কয় যে ভাই উনি হেলিকপ্টার বিমানে দিয়েছে, তখন যদি পাবলিক কয় কি রে ভাই আপনারা এখন পালাইছে, শেখ হাসিনা কি হেলিকপ্টার চালাইতে জানে? শেখ হাসিনা কি শেখ ফরিদ? যেমন শেখ ফরিদের নামের আগে শেখ আছে, তাই বলি শেখ ফরিদ যেমন ইয়ে না কি শেখ পরিবারের না, তেমন শেখ হাসিনা প্রধানমন্ত্রী, তাই বলে উনি তো বিমান চালাইতে জানেন না, হেলিকপ্টার চালাইতে জানেন না, যে উনি হেলিকপ্টার নিয়ে ডিরেক্ট চলে গেলেন ভারতে, নাইমা যায় বললেন যে আমাকে রক্ষা করুন, এরকম তো না। এদের সমস্যাটা দেখ, গতকালকে রাইতে আবার এরা কিন্তু একটা মিছিল করছে, এটা তো জানেন ফরিদ ভাই মনে, বিশাল মশাল মিছিল, সে মশাল থেকে ওই আগুন ধরে নেত্রীর গায়ে আগুন ধরে গেছে। হায় হায় হায়, এটা কি রামের বদদুয়ার কারণে কিনা আল্লাহ জানে, এটা পাবলিক দুষ্ট লোকেরা বলে যে এটা রামের বদদুয়া, যে ওখানে আগুন পড়ে গেছে। বাংলাদেশের পত্রিকা অমুক, এখন ঘটনা হচ্ছে টিআরপি তো বাড়াইতে হবে না ভাই, ককরোচ জনতা পার্টি কি করতেছে ভিডিওতে ধরেন আপনার ওই গতকালকে একটা ভিডিও দেখছি ভাই, পোস্ট 10 থেকে 12 হাত লম্বা, মানে একটা জায়গা দিয়ে পানি যাইতেছে সামান্য, সে মোবাইলটাকে কাছে নিয়ে এমন ভাবে ভিডিও করছে, এটা মাইলকে মাইল সমুদ্র দেখাইছে। বাংলাদেশের এক ছেলে, ককরোচ জনতা পার্টি ধরেন বিভিন্ন খন্ড খন্ড চিত্র আনলো, এগুলো আইনা লাগাইলো, লাগাইয়া দিয়ে শুরু হয়েছে মোদি কাল পড়ত নেপাল গেছে। আমি তো ওই দিন একটা ভিডিও দেখলাম যে মোদি নাকি ইসরায়েল যাওয়ার জন্য ফ্লাইটে উঠে গেছে। হ্যাঁ হ্যাঁ, তখন যে আমি একটা স্ট্যাটাস দিছিলাম যে আগে ঝামেলা হইতে দেয়, পরে সেই ঝামেলার সমাধান করে, এটার নামই বিজেপি। আগে ঝামেলা হইতে দেয়। আপনি আর আমি কি জানি যে এই ককরোচ জনতা পার্টি আন্দোলনের খাদ্য সাপ্লাই থেকে সবকিছু বিজেপি করতেছে না? এমন হয়তো কোনো একটা কাহিনী হয়তো কিছুদিনের ভিতরে ঘটবে, যাইটা যাতে বুঝতে না পারে চোখ ওই দিকে রাখে, হইতে পারে কিনা। মনে আছে যে পারমাণবিক বোমার টেস্টিং এর আগেও কিন্তু ভারতবর্ষে এরকম কিছু গন্ডগোল হচ্ছিল, সারা দুনিয়ার নজর কিন্তু ওইদিকে ছিল, আর বাট্টার করে কি করলা, পারমাণবিক বোমাটা ফাটাইয়া দিল। এখন ওইখানে কি অন্য আরো অন্য কিছু ঘটতেছে কি না, নাকি এইখানের এইটার দিকে চোখ রাখছে, ওইদিকে অন্য কিছু করি, চাবাহার বন্দর থেকে অন্য কিছু যাইয়া অন্য কোন কোন দেশ ভাঙ্গা দিতেছে, সেইটা আপনি কেমনে কইবেন? আমি সবসময় একটা কথা কই যে পেঁয়াজ আর গরুর মাংস যারা খায় না,
তাকে মাথার ব্রেন প্রচন্ড স্বাদ থাকে। আমরা তো গরুর মাংস খাইলে আমাদের রক্ত গরম, ব্লাড প্রেশার গরম হয়ে যায়, লাগাও ভাঙো, দরকারে যায় শেখ ফরিদের মাথা ভাঙা দাও, এর চুল মূল সব কাইটা বেচা দাও চাইনারে, পয়সা পামু। চিন্তা করি না যে বেটা চুল কাইটা বেচলে কি আবার চুল এডি গজাইব, পরে আমি কি করব? এইটাই হচ্ছে যে মোদি। ওই আর এই হাসনাত মাসনাত এগুলো কি, এরা মনে করছে পৃথিবীতে সব হেদের, পৃথিবীটা হেদের কাছে। আর হ্যাঁ এখানে আছে ফরিদ ভাই এটা বলছে চায়নার কিছু ইনফ্লুয়েন্স আছে, হয়তো এখানে এই গ্যাঞ্জাম পাইক্যাদের ইনফ্লুয়েন্স তো থাকবে, কারণ পাইক্যারা নাস্তা নাবুদ, সারা ওয়ার্ল্ড মিডিয়াতে পাইক্যাদের ওই কি কয় এটারে আপনার বেলুচ, গিরগিট বালকিস্তান, পিওকে যাইতেছে গা। সুতরাং তারও হয়তো পয়সা ঢালতারে যে বাবারে তোরা ল মাগার মার। কিন্তু ওই একটা ঘটনা বলি, একটা আইন পাশ করবে কয়েকদিনের ভিতরে, ওই যে এনজিওর পয়সা এইটার হিসাব 100% দিতে হবে, যেটা শেখ হাসিনা করার পরে শেখ হাসিনার বিরুদ্ধে চলে গেছিল সেম এইটা এখন এইটা। এবং আপনি দেখেন ওখানে কোনো জেএনজি নাই, সব ছাত্রী, ভারতের দিল্লি সহ বাকি যত ছাত্রীরা আছে সব ওখানে জড়িত হয়েছে, কারণ এক বেলার খানা, দুই বেলার খানা, তিন বেলার খানা তো ফ্রি, খানা তো ফ্রি খাইতেছেন, ভান্ডারা না খাইয়া ওখানে যে কলা পাউরুটি বিরিয়ানি খাইতেছেন। তো বাঙালি এই যে পত্রিকা ওইটাই কইলাম যে তার দেশে কি হবে, বাংলাদেশে কি ঘটতেছে, রাষ্ট্রপতি কেন পদত্যাগ করতেছেন, সার্জিওগর কেন আসতেছেন, এইটা নিয়ে কথা কওয়া যাবে না, খবরদার, স্যারেরা রাগ হবে, খবর বেশি পাইতে যাক। তার চেয়ে ককরোচ জনতা পার্টির বিভিন্ন আটা ময়দা সুজি লাগাইয়া তড়কা, ওই ইন্ডিয়ান রেস্টুরেন্টে তড়কা লাগানা, ডাল পে তড়কা, তড়কা লাগাইয়া দে, বাঙালি তো বেকুবের জাত, এরা পড়বে, এরা শুনবে। ভারতের এতগুলা রাজ্যের সবগুলো তো হয় না। আর ওই যে বললাম ভারতের বিজেপি সরকার আরো 2টা আঞ্চলিক রাজনৈতিক দলের প্রভাবে এই সরকার, ওগুলো বিশাল বিশাল, ওরা সবাই সিদ্ধান্ত নিবে, ভোটে হবে, জোট সরকারে আছে তারা, জোট সরকার, ভোটে হবে, বন্দুকে না। আর আরএসএস এত সোজা না। আর হিন্দুত্ববাদী বা জাতীয়তাবাদী এটা ভাই অন্য জিনিস, এটা অন্য জিনিস। নরেন্দ্র মোদী হয়তো চলে যাবো, যেটা বললাম এটা নরেন্দ্র মোদী যাবে গা, আরএসএস থেকে হয়তো, আমি তো আর সবাই নাম জানি না, কি যোগেন্দ্র নারায়ণ না কি আছে, তার আরো কত কিছু আছে না, এরা কেউ না কেউ আসবে। কি করবেন আপনি? আপনি কি সোনিয়া গান্ধীর আইনে বহাই দিবেন যে সোনিয়া গান্ধী আপনি বাংলাদেশ, যে ইউনুসের আইনে বহাই দিলেন, বা আপনার যে রাহুল গান্ধীর আইনে বহাই দিবেন? এইটা, এই খেলা ওখানে হবে না। আর সবচেয়ে বড় কথা হচ্ছে আমার যেটা মনে হয় যে মমতা ইয়েটা হাইরা গেল না, যে আপনার পশ্চিমবঙ্গে মমতার পার্টি, এগুলো তো চুরি চামারি বহুত করছে, 2 নম্বরই বহুত করছে, আমরা এগুলো সব দিল্লি যায় উঠছে, কয়ে চলো একটা আন্দোলন গড়ে তুলি, সব ফেলটু, সব সব বাপে খেদানো, মায়ে তাড়ানো, সব একসাথে দিল। আর ওই যে ওয়াইসির পার্টির লোকজন কিন্তু আছে দেখেন, সব টৈক্যালারা খানা আনতাছে, খালি খানা দেয়, কারণ এগুলো তো আবার যে রিলিফ ফান্ডের টাকা আসে সারা দুনিয়া থেকে, কোরবান গেল কয়দিন আগে না, জাকাত ফিতরের টাকা তো প্রচুর নিচে, এখানে তোলে, আমরা দেখাতো এখানে তোলে, তো এদের টাকা হইতে পারে। সুতরাং বাংলাদেশ কি করলে এটা নিয়ে চিন্তা করেন না, যার বিয়া তার খবর নাই, আমার কি কাম, ভারত 10 টুকরো হোক, আমার বাপের কিছু যায় আহে, ভারতের কে 1 টুকরা আইয়া কি বাংলাদেশের লগে আইয়া মিলবো? কেউ কি কইছে ভারতীয়রা যে ভাই আমরা 1 টুকরা আমরা বাংলাদেশের কাছে যেতে চাই? বাংলাদেশ অনেক ধনী দেশ, ওদের দেশের ভিসার দাম আছে, প্রয়োজনে আমরা যেমন কই যে আমেরিকা আমাকে করে লইয়া যাও আব্বা, আমরা আমেরিকান পাসপোর্ট, ভারতীয়রা কইছে এটা কয় নাই। তো পোংটারা কি কইলো আর না কইলো এটা নিয়ে এত টেনশন করেন না মাসুদ ভাই। ধন্যবাদ মাসুদ ভাই। কোনো আন্দোলন যখন আপনি করবেন, সেই আন্দোলনের আপনার মিনিমাম গ্রহণযোগ্যতা থাকতে হবে, এবং সেটা ষড়যন্ত্র করলে চলবে না। যেমন এই যে বাংলাদেশে ষড়যন্ত্র করে আন্দোলন, তথাকথিত সন্ত্রাসী জুলাই আন্দোলন সফল হয়েছে, কিন্তু তারা কি টিকতে পারতেছে? 1 পয়সা। আপনি আমাকে বলেন, যারা এই জুলাই আন্দোলনে ষড়যন্ত্র যুক্ত হয়েছিলেন, তারা বলেন তো 1 টাকা বিনিয়োগ আসছে কিনা? তারা সত্যি করে বলেন তো আওয়ামী লীগের আমলের চাইতে গণতন্ত্র তো নাই, ওটা আলাপই নাই, আইনের শাসন ঠিক আছে কিনা, দুর্নীতি কমছে কিনা, যা যা প্রতিশ্রুতি নিয়ে এসেছিলেন, মুক্তিযুদ্ধের চেতনা তো ধ্বংস করেছেই, কিন্তু যা যা আন্দোলনের কথা দিয়েছিল কোনোটা ঠিক আছে নাই। ষড়যন্ত্র করে আন্দোলন টিকাইতে পারবেন না, তার জন্য শেখ হাসিনা, জননেত্রী শেখ হাসিনা ডিসেম্বর মাসে আসার ঘোষণা দিয়েছেন। নইলে একটা সরকার এত দ্রুত পতন হওয়ার পরে কি করে এত তাড়াতাড়ি কামব্যাক করে? কিভাবে একটা অজনপ্রিয় দল হয়ে গিয়েছিল আওয়ামী লীগ 2024 সালের 5ই আগস্টে, সেই দলটি এত তাড়াতাড়ি কিভাবে? মিনিমাম তো 5 বছর সময় লাগতো। আওয়ামী লীগ ওইবার 21 বছর পরে ফিরছিল, এবার 2 বছর না যাইতেই তারা
ঘোষণা চ্যালেঞ্জ করেছে তারা আসবে। আপনি বুঝতে পারেন যার ফাঁসির আদেশ দেওয়া আছে তিনি চ্যালেঞ্জ করেছেন আমি দেশে আসব। আওয়ামী লীগকে এত নির্যাতন নিপীড়ন করে কেন আপনি ঠিকই রাখতে পারতেছেন না? এত জেল জুলুম এত অত্যাচার করে কেন ঠিকই রাখতে পারতেন? কারণ ওই জুলাইয়ের আন্দোলনটা ছিল একটা প্রতারণা, মিথ্যা প্রতিশ্রুতি, জনগণ বুঝে গেছে। তো এটা থেকে ভারতের জনগণ শিক্ষা নিয়েছে। ভারতের জনগণ তো বোকা নয়। আর তার চেয়ে বড় কথা, ভারতে কিন্তু ইউনূসের মতো কোনো আদম ব্যাপারী বাটপার নাই। ভারতে কিন্তু কোনো বেঈমান ওয়াকার নাই। হ্যাঁ, ভারতে এই আসিফ নজরুলের মতো লোক পাওয়া গেছে, মোনামি ম্যাডামের মতো লোক পাওয়া গেছে, তারপরে দৃক শহীদুলের মতো লোক পাওয়া গেছে, ফরিদা আক্তার, রেজওয়ানা, মেজওয়ানা, ফেজওয়ানা, চিঙ্কুবাম, মিঙ্কুবাম সব পাওয়া গেছে। সব কাজ হবে না। কারণ কি? কারণ ওইখানে ওয়াকার নেই, ওইখানে ডক্টর ইউনূসও নেই। কারণ ভারতে কোনোদিন বেঈমান ওয়াকার পয়দা হয় নাই আজ পর্যন্ত। ভারতে কোনো প্রতারক ইউনূস পয়দা হয় নাই। তাই ওইখানে তারা সফল হবে না। আর ভারত এমন একটা দেশ যেখানে গণতন্ত্র প্রতিষ্ঠিত। কোনো উর্দি পড়া লোক এসে বলল বিসমিল্লাহির রহমানির রহিম জনগণের জন্য এসেছি, ওই ফাত্রামি ভারতে চলবে না। অথবা কেউ এসে বলল জিয়াউল হকের মতো আমি ক্ষমতা নিয়ে নিলাম, ইসলামী আইন কায়েম করতে হবে পাকিস্তানে, ওই খাওয়া ভারতে খাবে না। আর কোনো সেনাপ্রধান এটা করবে না। ভারতের সেনাপ্রধান তারা কখনোই কু করে না, আজ পর্যন্ত করে নাই। আর পাকিস্তান হলো উল্টা, ওইখানে সেনা প্রধানের কথা ছাড়া কেউ ক্ষমতায় আসতে পারে নাই, পর্দার সামনে থেকে। আর বাংলাদেশে পর্দার পেছন থেকে সেনাবাহিনী ছিল। তো ভারতে তা না, আপনি পর্দার পেছন থেকেও পারবেন না, সামনে থেকেও পারবেন না। পারবে না মানে তারা আসবে না, পারবে না মানে তারা আসবে না। তারা এটা এই চর্চাই করে নাই, প্র্যাকটিস এরকম এই কু করার মতো ফাত্রামি তারা প্র্যাকটিস করে নাই যে গণতন্ত্রকে ধ্বংস করবে, একটা দেশকে ধ্বংস করার কাজে ভারতীয় সেনাবাহিনী কোনোদিন কাজ করে নাই, করবেও না। সুতরাং ওইখানে কাজ হবে না। আর কেন এই কক্রোচ আন্দোলন? যখন কৃষক আন্দোলন, তথাকথিত কৃষক আন্দোলন ভারতে ব্যর্থ হইল, আরো কত রকম আন্দোলন, অর্থাৎ বিজেপি সরকার 14 সালে ক্ষমতায় আসার পরে থেকেই এ পর্যন্ত 20-25টি বড় বড় আন্দোলন হয়েছে। মনে হয় এই বুঝি সরকার গেল, এই বুঝি গেল। দিল্লির অদূরে গুরগাঁও, যেখানে আমি অনেকদিন থেকেছি একথা, ওই গুরগাঁওয়ে যেভাবে ব্লক করে দিয়েছিল, মনে হলো এই বুঝি সরকার যায়। সেটাকে নরেন্দ্র মোদী হ্যান্ডেল করেছেন। তাদের বিরুদ্ধে দেশি বিদেশি বহু ষড়যন্ত্র হয়েছে, বহু আন্দোলন হয়েছে। সিএএ নিয়ে কত কথা হইল, তারপর 370 যখন বাতিল করলো, 3 তালাক বাতিল করলো, কত আন্দোলন হইল, ঠেকাইতে পারে নাই, কত রকম ষড়যন্ত্র করলো। অনেকেই বলেছে যে ভারতের সব দল এক হয়ে যাচ্ছে। অনেকে আবার ওইখানে লিখেছে, দেখলাম ভারতের একটি হিন্দি চ্যানেলে দেখলাম লিখছে যে যখন দেখবা যে রাজার বিরুদ্ধে সকল লোক এক হয়েছে শত্রুরা, তার মানে রাজা সঠিক। চাণক্যর নাম দেয়, ওটা আসলে তার চাণক্য কোনোদিন এই কথা বলে নাই, ওটা ভুল। আমি ওইদিকে যাচ্ছি না। ওই ধরনের মানে যেহেতু তারা চাণক্য নাম দেখলেই মনে করে সত্য না, যারা চাণক্য নীতির বই পড়েছে তারা জানে ওই বক্তব্যটা। অনেকেই আমাকে লিখেছে এটাও, ওইটা এই কোটটা আমাকেও করেছে, ভাই ওইটা সংস্কৃতির কোনো শব্দ না, এমনি একটা প্রচলিত কথা, কিন্তু এটা কোনো চাণক্য এটা লিখে যায় নাই যে রাজার বিরুদ্ধে সবাই এক হওয়া মানেই রাজা ঠিক। এটা এটা আসলে চাণক্য নীতির কোনো বই লেখা না, এটা এমনি কথার কথা, প্রচলিত। দেখো ওটা অন্য বিতর্ক, ওইদিকে যাচ্ছি না। কেন বললাম, এটা একজন আমাকে মেসেজ করেছে, যেহেতু আমি চাণক্য নীতি জানি, আমাকে অনেকে পড়েছি, তাই আমাকে লিখেছে যে চাণক্য নীতিতে এটা, যেমন না ওটা ছিল না। সেটা অন্য প্রসঙ্গ। সেটা হলো যে ভারতের এই ককরোচ পার্টি একে আমেরিকা থেকে আসছে কেন? ভারত থেকে কোনো নিটের মানে প্রশ্নপত্র ফাঁস নিয়ে আন্দোলন হচ্ছে, সে আন্দোলনে আপনি নরেন্দ্র মোদীর পদত্যাগ চাইলেন, শিক্ষামন্ত্রী পদত্যাগ চাইতেই পারেন। আমি যে কোনো আন্দোলনের বিরুদ্ধে থাকতে পারি, কিন্তু ওই আন্দোলন তারা করবে গণতান্ত্রিক অধিকার, এটার আমি পক্ষে। অর্থাৎ সেই নেপোলিয়নের মতো, তোমার জন্য আমি, তোমার মতের সাথে আমি দ্বিমত হইতেও পারি, কিন্তু তোমার মতের জন্য আমি জান দিব, ঠিক আছে? সেটা আলাদা বিষয়। আপনার মতের সাথে আমার দ্বিমত থাকতে পারে, কিন্তু আপনার অধিকার আছে। কিন্তু এই নিটের আন্দোলন, এখানে আপনি প্রশ্নপত্র, আচ্ছা প্রশ্নপত্র যে কয়জন ফাঁস করেছে একজনও তার নাম বলতে পারে না কেন? আপনি জিজ্ঞেস করেন, আমি যদি এখানে দিল্লিতে সাংবাদিক থাকতাম, আমি বলতো প্রশ্নপত্র ফাঁসকারীদের নাম বলো, একজনও বলতে পারবে না। আমি চ্যালেঞ্জ করলাম, রাহুল গান্ধী প্রশ্নপত্র ফাঁসকারীর যে 4-5 জন নারী পুরুষ আছে তাদের নাম বলতে পারবে না। আমি চ্যালেঞ্জ করলাম সপার নেতা যাদব পুত্র বলতে পারবে না যে প্রশ্নপত্র ফাঁসকারীর নাম কি, বলতে পারবে না। আমি মমতা ব্যানার্জিকে চ্যালেঞ্জ করতে পারি, নাম বলতে পারবে না। এমনকি ককরোচ পার্টির যে প্রধান, এই তেলাপোকা পার্টি, মৃত তেলাপোকা, এগুলো আসলে মৃতও না, এগুলা হায়ার তেলাপোকা, আরেক ঘরের তেলাপোকা, এক ঘরের তেলাপোকা আরেক ঘরে আসছে,
ঠিক আছে? তো এই তেলাপোকা প্রার্থী ওটার নাম বলতে পারবে না, কারণ কি? কারণ এটা তো তাদের উদ্দেশ্য না। তাদের আচ্ছা, শিক্ষামন্ত্রীর পদ থেকে আপনার চাইতে পারেন এই কারণে, বুঝলাম। কিন্তু মাদ্রাসা পড়েও ছাত্র এখানে কেন? ও তো জীবনে মেডিকেলে যায় নাই, ওর সমস্যা কি? ও যাবে কৌমি মাদ্রাসা ছাত্র এখানে কেন? দেওবন্দ মাদ্রাসা ছাত্র এখানে কেন? দালমে গোস্ত খালা হয়। আচ্ছা, ওটা বুঝলাম। অভিনেতা নাসিরুদ্দিন শাহ বয়ান দিল কেন? হাম ইয়াদ রাখেঙ্গে। क्या याद रखेंगे नासिरुद्दीन शाह साहब? कोई शक नहीं, आप मशहूर, आप एक्टिंग के दुनिया में बेताज बादशाह, कोई बात नहीं। आप नासिरुद्दीन शाह, मेरे लिए भी आप बहुत बड़ा एक्टर है। ऐसा कोई मूवी नहीं जो मैंने देखा नहीं है आपका, कोई बात नहीं। আরেকজন রয়েছে তামিলনাড়ুর নেতা, বাম নেতা, তার কোনটা আমি দেখি নাই সিনেমা? ওয়ান্টেড সিনেমা, সে বিখ্যাত অভিনেতা প্রকাশ রাজ, তার সব সিনেমা আমি দেখি, তার অভিনয় আমার অসাধারণ লাগে। কিন্তু অভিনয় শাহবানা আজমি আমার অসাধারণ প্রিয় ব্যক্তিত্ব আমার। তার স্বামী জাভেদ আখতার তো আরো প্রিয় ব্যক্তিত্ব আমার। কিন্তু তার মানে তো এই নয় যে আপনারা যা ইচ্ছা তাই করবেন, তাই সত্য। আপনাদের সেক্টরে কবি, সাহিত্যিক, লেখক হিসেবে জাভেদ আখতার কার পক্ষে জানেন আপনারা? বিজেপির পক্ষে। সংসদে কি ভাষণ দিয়েছিল মনে আছে? তিনি তো রাষ্ট্রবাদী। দ্বিমত থাকতে পারে, কিন্তু আপনি হঠাৎ করে প্রধানমন্ত্রী পদত্যাগ ছিলেন কেন? কি কারণ? দ্বিতীয়, সেখানে গিয়ে যোগী আদিত্যনাথের পদত্যাগ চাইলেও কেন সপা নেতা? গিয়েছে ওইখানে শিক্ষামন্ত্রী পদত্যাগ চাইতে, তো ওইখানে যোগী আদিত্যনাথকে কেন দায়ী হবে যে এই আন্দোলনে এগিয়ে নিয়ে যেতে হবে, এই আন্দোলনকে কি যোগেন্দ্র আদিত্যনাথকে হটাইতে হবে? আবার কাশ্মীরের লোক আসছে, কাশ্মীরের নেতারা এসে বলে যে ৩৭০ এখানে যুক্ত করতে হবে। আরে ভাই, প্রশ্নপত্র ফাঁসের আন্দোলন। ওই যে বাংলাদেশের সেম বাটপারি বাংলাদেশের কি বাটপারি বললো? বৈষম্য বিরোধী আন্দোলন, কোটা বিরোধী আন্দোলন। বঙ্গবন্ধুর বাংলায় বৈষম্যের ঠাঁই নাই, তোমার আমার ঠিকানা পদ্মা মেঘনা যমুনা। জ্বালায় জ্বালায় খবর দে, রাজাকারদের খবর দিল, স্লোগান দেয়। কি করলো? রাজাকারদের পক্ষ নিল, বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙলো, বঙ্গবন্ধুর বাড়ি ভাঙলো, ৩২ নম্বর ধানমন্ডি ভাঙলো। আর হঠাৎ করে ওই যে তোমার আমার ঠিকানা পদ্মা মেঘনা যমুনা বাদ দিয়ে গেলো, তোমার আমার ঠিকানা পিন্ডি লাহোর, তোমার আমার ঠিকানা কাবুল, তোমার আমার ঠিকানা তুরস্ক হয়ে গেল। পাবলিক তো এই ফাতরামি বুঝে ফেলেছে। ঠিক ওইখানেও কিন্তু ওই বদমাইশিটা করেছে। কে গিয়েছে সেখানে? দেখেন কারা গিয়েছে। সব ফেলটু নেতারা ওইখানে গিয়ে হাজির হয়েছে। তারা কোনোভাবে নরেন্দ্র মোদীকে সাথে আর পারতেছে না রাজনীতিতে। তখন তারা বিহাইন্ড দ্য স্ক্রিন ষড়যন্ত্র করে ক্ষমতায় যেতে চায়। ষড়যন্ত্র ওইখানে ক্ষমতায় যেতে পারে যেখানে বেঈমান বেশি বাস করে। ভারতে বেঈমান, যদিও ভারতেও যথেষ্ট বেঈমান আছে, কিন্তু রাষ্ট্রীয় বাহিনীগুলো বেঈমানি করে না। তাই ওখানে আপনি ক্ষমতায় যেতে পারবেন না, যতই বিদেশিরা টাকা ঢালো। বহুবার ঢেলেছে, পেরেছে কি? পারেনি। এই বিষয়ে এই জন্য একটা ছড়া লিখেছি। ছড়াটা তো ভালো হয় নাই, ছড়া আরো ছোট হওয়ার কথা, ছোট ছোট শব্দে। আপনাদের একটু শোনাই, ছড়াটা শোনাই, যেটা আমি আমার সর্বশেষ পোস্টে গিয়ে পাবেন। লিখেছি, ঢাকায় যারা পেয়ারা পাখি ভাবির পোলা, দিল্লিতে তারা হয়ে গেল আর শোলা। নরেন্দ্র মোদীকে ভোটে যায় না হারানো, তাই ভারতের চিঙ্কুবামেরা করে জল ঘোলা। আর কংগ্রেস সপা নামের মুসলিম লীগারদের এত গোস্বা, নয়া বউয়ের মতো গাল ফোলা। কারণ কি? কারণ এরা কোনোভাবেই পারতেছে না নরেন্দ্র মোদীর সাথে। ভোটে পারতেছে না, জনপ্রিয়তায় পারতেছে না, কৌশলে পারতেছে না, উন্নয়নে পারতেছে না, বক্তব্যে পারতেছে না। নরেন্দ্র মোদী যে ঝালমুড়ি খাইলে 10 টাকার সরকার পরিবর্তন হয়ে যায়, রাজ্য সরকার বদলে যায়। ঠিক আছে, রাজ্য সরকার বদলে যায়। তো আপনি তার সাথে কিভাবে পারবেন? কোনোভাবে পারবেন না। এবার আসি, সেইখানে এই মিছিলে, এই কক্রোচদের মিছিলে এক তরুণ গিয়ে বলছে যে ভারতের সকল মন্দির সে দখল করবে, মসজিদ বানাবে, আর রাম মন্দির অযোধ্যাতে গিয়ে সে গরু কুরবানি দেখাবে। ভারতের এক ছেলে সেখানে বলছে। গেলেন আপনি নিট নিয়ে আন্দোলন, ওইখানে এই কথা কেন? এই কথা বলে আপনি লোক পাবেন, শুধু এইখানেই খান্ত না। তারপর আর কি বলছে শুনেন, আপনাদের শোনাই। আরো কি বলছে জানাই। আরেক মেয়ে, মুসলমান মেয়ে, তার নাম হলো রুকসানা। ঠিক আছে, রুকসানা মিম বানিয়ে সেখানে হিন্দু দেবতাদের নিয়ে টিটকারি দিয়েছে। আচ্ছা, নিট আন্দোলনে গেছেন হিন্দু দেবতা না আপনি টিটকারি? তা ওই মেয়ের আবার কি? ওই মেয়ের স্লিপ, মানে তার পোশাক নিয়ে আমার আপত্তি নেই, এগুলো খোলা, তার
বগল দেখা যাচ্ছে, এরকম করে সে দিচ্ছে। আপনি দেখবেন ওইখানে বগল, এইটা নিয়ে সে বাংলাদেশে কোনো মুসলমান হলে কি হইতো, বাংলাদেশে বা ভারতের মুসলমানরা তারা কি রুকসানা সেখানে গেছে, আবার দেবী দেবতাকে নিয়ে সেইখানে তারা মিম বানাইছে। সেই দেবী দেবতা নিয়ে তারা মানবে ভারত? সাধারণ মানুষ মানবে? তারপর আরেকজন বলেছে যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে হত্যা করা উচিত, তার হাতে ক্ষমতা থাকলে সে নিজেই তাকে হত্যা করতো। একজন মেয়ে তরুণী সেখানে বলতেছে সেখানে আপনি ফিলিস্তিনের পতাকা, ফিলিস্তিনের কাফিয়া, কারণ কি গাজার হামাসদের কাফিয়া আপনার গলায় কিনে ওইখানে কেন আপনি? ওয়াই ফিলিস্তিনের পতাকা গাজা গলায় শহীদের মতো কাফিয়া বইরে ঘুরেন, নিজে কিন্তু নাস্তিক। ওই আচ্ছা, এটা কি বাক স্বাধীনতা? আপনি আমাকে বলতে পারবেন? আপনি পৃথিবীর যে কোনো দেশে কোনো নাগরিককে যদি বলেন যে তাকে হত্যা করা উচিত এবং তা ক্ষমতা থাকলে আপনি তাকে হত্যা করবেন, এটা তো সরাসরি ফৌজদারি অপরাধ। আর রাষ্ট্রপ্রধানকে বলা তো রাষ্ট্রদ্রোহী অপরাধ। আপনি তার সরকার উচ্ছেদের কথা, যে সরকার পরিবর্তন চাই, তাকে আমরা থাকতে দিব না, এটা আপনার গণতান্ত্রিক অধিকার। কিন্তু হত্যা করতে তো বলতে পারেন না। কিন্তু ওইখানে দাঁড়িয়ে থেকে বলেছে এটা কি ককরোচদের আন্দোলন? আসলে কোন আন্দোলন? কারণ বুকে বড় ব্যথা। কি ব্যথা? 14 সাল থেকে নরেন্দ্র মোদী এবং বিজেপি ক্ষমতা, এই ব্যথা চিঙ্কু আমাদের ঘুমায় না। কারণ 540টা আসনের মধ্যে মাত্র 4-5টা আসন বামদের, চিঙ্কু বামদের ভারতের। কংগ্রেসের আসন কয়টা? তারপর আপনার মমতার আসন কয়টা? সপার আসন কয়টা লোকসভায়? সব ফেলটু, নরেন্দ্র মোদী ধারে গেছে নেই। তাই এদের এত পাগল হয়ে গেছে তারা। আবার চিঙ্কু মামেরা, বাংলাদেশের চিঙ্কু মামেরা যে খুশি, আরে বাপরে বাপ! শেখ হাসিনার সরানোর পরে চিঙ্কু মা বেগানা সাদিমে আবদুল্লাহ দিওয়ানা যেরকম বাংলাদেশে খুশি হয়েছে, ওইরকম ভারতেও নরেন্দ্র মোদী সরকারের পথনে বাংলাদেশের চিঙ্কু মামেরা যে খুশি রে ভাই, বাপ রে বাপ। হুম। আর ওইখানে কে দাঁড়িয়েছে? মমতা ব্যানার্জি। মমতা ব্যানার্জির রাজনৈতিক ম্যানিফেস্টো কি? রাজনৈতিক ম্যানিফেস্টো হলো মৌলবী, মাদ্রাসা, মসজিদ, মাজার। আর কি ম্যানিফেস্টো কি মমতার? মৌলবী, মাদ্রাসা, মসজিদ, মাজার, মুসলমান। কি কি? মৌলবী, মাদ্রাসা, মসজিদ, মাদ্রাসা, মুসলমান। এর বাইরে মমতা ব্যানার্জির কোনো বয়ান আছে? সব সময় তো তার এই বয়ান। আপনি ওদের হিন্দুত্ববাদী বলে গালি দিবেন, আর নিজে মসজিদ, মাদ্রাসা, মাজার, মুসলমান এগুলো নিয়ে কথা বলবেন। তো ভারতের হিন্দুরা কি বসে থাকবে? সেই তো গেছে ওইখানে, তার কথা কে শুনবে? হ্যাঁ, সবচেয়ে উদ্বেগের, আমি যেটা মনে করছি, আমার কাছে মনে হয়েছে, আমার কাছে যে ডাটা আছে, ভারতের সবচেয়ে যে বিপজ্জনক হলো যে ভারতকে, আমি বলেছি ভারতের শত্রু, আমার যে গবেষণা সেখানে আমি বলেছি ভারতের শত্রু হচ্ছে ভারতের ভিতরে থাকে। আমার যে গবেষণা 27 সালে যে বই আসবে, কারা ভারতের শত্রু, এরকম কাছাকাছি কোনো শিরোনাম এখনো সিলেক্ট করিনি, কয়েকটা নাম দিয়ে রেখেছি, এরকম কিছু আসবে। বা ভারত কারা, কারা ভারতের ধ্বংস চায় বা কারা ভারত ভাঙতে চায়, এইভাবে কোনো শিরোনাম আসবে। সম্ভবত ভারতের শত্রু কারা বা কারা ভারতের শত্রু, এটা শিরোনাম থাকবে সম্ভবত। তো সেইখানে আমি বলেছি ভারতের 1 নম্বর শত্রু হলো বামেরা, সেটা যে কোনো মার্কা বাম হোক। ভারতের 2 নম্বর শত্রু হলো ভারতের ভিতরে থাকা মুসলিম লীগ। কোন মুসলিম লীগ? যারা 46 সালে স্লোগান দিতে দিতে, মুসলিম লীগের স্লোগান তেরা মেরা রিশতা কিয়া লা ইলাহা ইল্লাল্লাহ বলেছে, হাত মে লোটা মুঁহ মে পান লড়কে লেঙ্গে পাকিস্তান, হাত মে বিড়ি মুঁহ মে পান লড়কে লেঙ্গে পাকিস্তান, এই স্লোগান যারা দিতে দিতে কংগ্রেসে ঢুকেছে, হাত মে লোটা মুঁহ মে পান এই স্লোগান দিতে দিতে যারা কমিউনিস্ট পার্টি করেছে, কমরেড হয়ে গেছে। মানে স্লোগান দিতে দিতে ওই স্লোগানেই বদলে তারা উল্টা করে ফেলছে, ইনকালাব জিন্দাবাদ হয়ে গেছে। এই মুসলমানরা হইলো ভারতের শত্রু। আপনাকে একটা উদাহরণ দেই, 1946 সালে পাকিস্তান আন্দোলনের পক্ষে কারা ভোট দিয়েছিল? ওই 40 দশকের শেষের যে ভোটটা দিল পাকিস্তান বানানো, উত্তরপ্রদেশে ছিল প্রায় 90 লাখ মুসলমান। সেই 90 লাখ মুসলমান পাকিস্তানের পক্ষে ভোট দিয়েছে শুধু উত্তরপ্রদেশে। সেই 90 লাখ মুসলমানের 9 লাখ পাকিস্তানে গেছে, মানে 10% গেছে, যায় নাই, 5%ও যায় নাই, মানে 5 লাখও যায় নাই। এই 5 লাখ যে গিয়েছিল তার মধ্যে আবার উত্তরপ্রদেশে ফেরত আসছে। তাহলে এরা কি ভারতের পক্ষে থাকবে? কখনোই না। যে সমস্ত মুসলমান লড়কে লেঙ্গে পাকিস্তান, হাত মে মেরি মুঁহ মে পান স্লোগান দিতে দিতে ইনকালাব জিন্দাবাদ, কার্ল মার্কস জিন্দাবাদ, সোশ্যালিজম জিন্দাবাদ স্লোগান দিল, তারা কি
ভারতের পক্ষে থাকবে? আর কোন বাম, যে বামের 1962 সালে ভারতের সাথে চায়নার যুদ্ধে বলেছিল তারা চায়নার পক্ষে, সরাসরি পৃথিবীর কোনো দেশ আছে যে কোনো দেশ আক্রমণ করলো আর তারা সেই দেশের পক্ষে নিল? সেটা ভারতেই সম্ভব, পৃথিবীর আর কোনো দেশে সম্ভব না। আর একটা দেশ ছিল পাকিস্তান, বাংলাদেশও ছিল সেখানে। এই দুইটা দেশ ছাড়া সম্ভব না। এই বাম 62 সালে তারা যুদ্ধে পাকিস্তানের পক্ষে ছিল না, পাকিস্তান এবং চীনের পক্ষে দালালি করছে ভারতপন্থী বামেরা। 62 সালে স্বাধীন ভারতে, 42-এর কথা বাদ দেন, 42-এর সময় যত রাজনীতি হচ্ছে, 40 দশকের সব সময় তারা দালালি করছে ভিন্ন দেশের এই বামেরা। আর দোষ দেয় শ্যামাপ্রসাদ, ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের দোষ দেয় এই বাটপাড়েরা, বামেরা। এই বামেরা সারা জীবন ভারত স্বাধীন ভারতে 62 সালে বিরোধিতা করছে, চীনের পক্ষ নিত। মির্জা ফখরুলে ভাষণ পড়েন নাই যে তারা স্লোগান দিয়েছিল যে চীনের চেয়ারম্যান আমাদের চেয়ারম্যান? মির্জা ফখরুলও বলেছে, শুনেন নাই? শুনছেন কিনা? এই কয়েকদিন আগে বললো তিনি নাকি চাইনিজ। আজকে জানলাম যে তিনি, কয়েকদিন আগে জানছি তিনি নিজের মুখে বলেছেন তিনি চাইনিজ বাম করতেন মির্জা ফখরুল। ঠিক আছে? তো ভারতে শুনেন, ভারতে প্রায় ভারতটাকে ভেঙে ফেলার জন্য বামপন্থীদের প্যাট্রোনাইজ করে সাম্রাজ্যবাদী দেশগুলো, পুঁজিবাদী দেশগুলো ভারতকে কাকে প্যাট্রোনাইজ করে? বামপন্থীদের। যে বামপন্থীরা সারাদিন সাম্রাজ্যবাদের বিরুদ্ধে গালি দেয়, পুঁজিবাদের বিরুদ্ধে, সেই পুঁজিবাদীদের টাকা নিয়ে ভারত ভাঙার জন্য কাজ করতেছে প্রতি মুহূর্তে, এভরি সেকেন্ড, এভরি ইন এ সেকেন্ড তারা বসে নেই। মুসলমানরা যেমন তেমন, মুসলমানরা তো গজ তুলে হিন্দুর স্বপ্ন দেখে আজ নয় কাল, কাল নয় পরশু, কিন্তু বামপন্থীরা প্রতি সেকেন্ড মিস করে না ভারত ভাঙার জন্য। ভারতের এই টুকরে হঙ্গে ইনশাল্লাহ ইনশাল্লাহ স্লোগান দিলে তার পক্ষে কিভাবে নেয় মানুষ? বাংলাদেশে যদি স্লোগান দেখো, বাংলাদেশ তেরা টুকরা হঙ্গে ইনশাল্লাহ ইনশাল্লাহ, শুধুমাত্র ওই যে নারীটার নাম ভুলে গেলাম, একজন হিন্দু উকিল বলেছেন যে আমি ভারতের বাংলাদেশে হিন্দুদের জন্য একটা প্রদেশ চাই। সে বলে নাই স্বাধীনতা চাই, বলেছে প্রদেশ চাই। সে বলে নাই ভারত তেরে টুকরে হঙ্গে হাই রাম হাই রাম, ভারত তেরে টুকরে হঙ্গে, বাংলাদেশ তেরে টুকরে হঙ্গে হাই রাম হাই রাম, জয় রাম শ্রীরাম স্লোগান দিছে। বাংলাদেশ তেরে টুকরে দেয় নাই, শুধু প্রদেশ চাইছে, তাকে আপনার দেশদ্রোহী বানায় ফেললেন। আর ভারতের ডাইরেক্ট স্লোগান দিতেছে ভারত তেরে টুকরে হঙ্গে ইনশাল্লাহ ইনশাল্লাহ, তেরা মেরা রিশতাকে লা ইলাহা ইল্লাল্লাহ। আচ্ছা ওই পক্ষে বামপন্থী কিভাবে যায়? কোন আক্কেলে যায় বামপন্থীরা? ওরা বইলেই দিতেছে, মানে সে দুশ্মন চিনতে সে বলছে তেরে মেরা রিশতাকে, রিশতা যার সাথে লা ইলাহা ইল্লাল্লাহ অর্থাৎ কালেমা গো মুসলমান, যারা কেবল মুসলমান তার সাথেই সম্পর্ক। ভারতের বামপন্থী হিন্দুরা সহ তার পক্ষে না। কত বড় গবেট ভারতের হিন্দুরা, কত বড় গবেট! আর সমাজতন্ত্রী তারা বড় গবেট। এগুলোকে আগে পণ্ডিত মনে করতাম, সেটা ভারত হোক বাংলাদেশ হোক, পৃথিবীর বড় বড় বামপন্থী, যদিও তাদের কাছ থেকে অনেক কিছু শিখেছে, আমি অকৃতজ্ঞ নই। তাদের কাছ থেকে বিপ্লবী চিন্তা চেতনা আমার ভিতরে যেটা এসেছে, এই যে বিপ্লবী যে চিন্তা চেতনা, প্রতিবাদী যে একটা অবস্থা আমার ভিতরে সৃষ্টি হয়েছে, এটা নিঃসন্দেহে বামপন্থীদের কাছ থেকে আমি পেয়েছি। এতে আমি অস্বীকার করতেছি না। কারণ আমার একদার নেতা ছিলেন, আমার আদর্শ ছিলেন কমরেড জসিমউদ্দিন মন্ডল। নিঃসন্দেহে তিনি নিবেদিত প্রাণ এবং প্রকৃত ব্রিটিশ বিরোধী আন্দোলনের নেতা। আমার যারা আদর্শ তারা কিন্তু কেউ খারাপ ছিল না, তারা ছিল অবিতর্কিত। ব্রিটিশ বিরোধী আন্দোলন করেছেন, মুক্তিযুদ্ধ করেছেন, তিনি ছিলেন আমার আদর্শ। আমি কি ভুল করেছি? করিনি। হায়দার আকবর খান রণ আমার 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 আদর্শ ছিল। কমরেড মঈনুদ্দিন খান বাদলার আমার আদর্শ ছিল। তাদের কাছ থেকে শিখেছি বিপ্লবী চিন্তা চেতনা। লোকাল রাজনীতির নেতারা তো ছিল, সেটা আমি যাদের চিনবেন তাহলে বললাম, লোকাল নেতাদের কাছ থেকে আগে শিখেছি, তাদের কাছে তো পরে তারাই আমাকে পরিচয় করে দিয়েছিল, তাই এই বিপ্লবী নেতাদের কাছে শিখেছি। রাইট? কোনো সন্দেহ নাই। কিন্তু এরা হচ্ছে একেবারেই মহামূর্খ। এরা ইরানে তাদের যদি এদের ধ্বংস করে দিয়েছে বাম রাজনীতি, তারপর ইরানের দালালি করবে। এই বামপন্থীরা দেখেন, ইরানে খোমেনি তেহরানের কসাই হাজার হাজার স্বীকৃত রাষ্ট্র স্বীকৃতি দিয়েছে, 40,000 মানুষ মেরেছে, 1200 নারীকে পিটিয়ে মেরেছে শুধু বোরকা না পরার অপরাধে। রাষ্ট্রীয় স্বীকৃতি 40,000, আর আমাদের কাছে আছে তথ্য 80,000। এমনকি ইরানিরা কেউ কেউ বলেছে আমাদের কাছে 1 লাখ 1.5 লাখ মেরে ফেলেছে। আচ্ছা, রাষ্ট্রের যেটা 40,000 মানুষ মেরে ফেলে একটা আন্দোলন দমাইলো, ওই আন্দোলন দমানো ঠিক আছে। আর দিল্লিতে পুলিশের চোখে মরিচ মেরেছে, মানে পিপার স্প্রে করেছে, তার পুটকিতে কয়টা বাড়ি দিয়েছে, আর নাসিরউদ্দিন শাহের পাছা জ্বলতেছে, শাবানা আজমিদের কলজা জ্বলতেছে, প্রকাশ রাজের হৃদয় ভেঙে যাচ্ছে, মমতা ব্যানার্জির আত্মা ফেটে যাইতেছে।